আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ম্যাট্রিক্স পয়েন্টের আজকের FCPS পার্ট 1 ওরিয়েন্টেশনে আমরা আপনাকে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং FCPS পার্ট 1 প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া উচিত এবং এই পরীক্ষার নাম্বার ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কথাগুলো, এবং পাশাপাশি ম্যাট্রিক্স পয়েন্ট কীভাবে এটা পরিচালনা করবে এই জায়গাটাতেও কিছু বলার চেষ্টা করব। আমি ডাক্তার শাহাদাত জুয়েল আপনাদের সাথে আছি। তো শুরুতেই আমরা যদি বলি, আপনারা জানেন যে FCPS পার্ট 1 এই পরীক্ষাটা প্রতি বছর জানুয়ারি এবং জুলাই প্রথম সপ্তাহতেই হয়ে থাকে। তো এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে। তো সাধারণত বেশি পরীক্ষার্থী থাকে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এছাড়াও আরও অন্যান্য বেশ কিছু, যেমন অ্যানেস্থেশিয়া, ডার্মাটোলজি, ইএনটি আরও আছে। আমি সবগুলো দেখাবো। তো বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে পার্ট 1-এ মার্কস যে ডিস্ট্রিবিউশন, 3টা পেপার থাকে, পেপার 1, পেপার 2, পেপার 3। এর মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন যদি বলি, প্রত্যেকটায় 25টা থাকবে SBA এবং 25টা থাকবে MCQ, প্রতিটা 2 নাম্বার করে 100 নাম্বার। তো এটা আগে ছিল পুরোটা MCQ ছিল, এখন ধীরে ধীরে সেটা SBA হচ্ছে এবং আস্তে আস্তে পুরোটাই SBA করে ফেলা একটা প্ল্যান আছে। তার মানে পেপার 1-এ 25 SBA, 25 MCQ, পেপার 2 একই রকম হবে, পেপার 3 একই রকম হবে। এবং এটা পাশের যে বিষয়টা, টোটাল পেতে হয় 210, মানে 70%। তবে এর মধ্যে আপনি যে কোনো একটা সাবজেক্টে যদি টোটাল 210, ওদিকে খেয়াল রাখতে হবে, যে কোনো একটা সাবজেক্টে যদি 65 আপ থাকে, মানে 66 থেকে 69 পর্যন্ত থাকলো, সেটা দিয়েও যদি 210 হয়, ওকে, যে কোনো একটা সাবজেক্ট 70-এ কম পাওয়া যাবে, কিন্তু নট বিলো 65। যাই হোক, এগুলো আমরা অনেকেই জানি। এখন বিষয় যেটা হলো, আসলে প্রিপারেশনটা কিভাবে নিব। তো আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে পার্ট 1 পাস করা মানে হলো একটা ফেলোশিপের অর্ধেক শেষ, ব্যাপারটা এরকম। কারণ একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে, ট্রেনিং করে আপনি পার্ট 1 দিচ্ছেন, অথবা ওই সাবজেক্ট সম্পর্কে আপনি জেনে বুঝে তারপরে পরীক্ষা দিবেন। আমরা কিন্তু বলি পার্ট 1 পাস করছি, অপরদিকে যদি রেসিডেন্সি বা ডিপ্লোমা বলি, সেটাতে বলি আমরা চান্স পাইছি। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই পার্ট 1-এর প্রশ্নগুলোর ডেপথনেস অনেক বেশি থাকবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো চিন্তা করি যে 2 মাস আছে, 3 মাস আছে, সামনে পরীক্ষা আছে, দিয়ে দিই, দেখা যাক, হয়তো হয়েও যেতে পারে। ব্যাপারটা আসলে এরকম না। আপনাকে একটা ডেপথ নলেজ অনুযায়ী একটা প্রিপারেশন অবশ্যই নিতে হবে। এবং আপনি যেই সাবজেক্টেই পার্ট 1 পরীক্ষা দেন না কেন, সেখানের একটা সিলেবাস আছে, BCBS কর্তৃক একটা সিলেবাস আছে। আপনি প্রথমেই সেই সিলেবাসটা কালেক্ট করবেন। এর মধ্যে কমন যে সাবজেক্টগুলো আছে, সেগুলো সিলেবাস আপনার হাতিরপুল বুক শপ থেকে যোগাযোগ করে, হয়তো ওরা কিছু সংগ্রহ করেছে, সেখানে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অথবা আপনি BCPS-এ মহাখালীতে গেলে সেখানে পাবেন। তো সিলেবাস নিয়ে আপনি এরপরে বই কালেকশন বা সংগ্রহগুলো করে ফেলতে হবে। তো ম্যাট্রিক্স পয়েন্টে আমরা এখন পর্যন্ত মাদার যে 4টা সাবজেক্ট বলেছি, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, পাশাপাশি অ্যানেস্থেশিয়া, ইএনটি এবং ডার্মাটোলজি, এই 4টা এবং 3টা, টোটাল 7টা পার্ট 1-এর কোর্স আমরা করিয়ে থাকি। সেটা ফুল লং ব্যাচ। হ্যাঁ, আমরা 2016-তে যখন ম্যাট্রিক্স পয়েন্ট শুরু করেছিলাম, তখন পার্ট 1 শুরু করি নাই। আমরা যেটাতে সর্বোচ্চ দিতে পারবো সেই প্রোগ্রামটা আসলে চালু করি, এবং গত 2 বছর আমাদের পার্ট 1 খুব সাফল্যের সাথে যাচ্ছে, এবং এই বছর সেটা আশা করছি ব্রাস্ট আউট করবে, বুম হবে আর কি। তো এর মধ্যে যে 7টা বলেছে, এগুলা যেমন সবগুলো ফুল কোর্স আছে। পাশাপাশি আমি যদি একটু বলি, অনেকেই হয়তো রেসিডেন্সি প্রিপারেশন নিয়েছেন বা ডিপ্লোমা প্রিপারেশন নিয়েছেন। তো ওই জায়গাটায় রেসিডেন্সি বা ডিপ্লোমা প্রিপারেশন যদি নেওয়া থাকে, তাহলে পার্ট 1-এর প্রায় 70% বেসিক পার্টটা আপনার কাভার হয়ে যায়, বেসিক অংশটা কাভার হয়ে যায়। পাশাপাশি কিছু বই পড়তে হয় বেসিক পার্টটার জন্য, আর বাকি যে 30% যে ক্লিনিক্যাল পোর্শনটা থাকে, সেটা একদম ডিফারেন্ট। আপনি যদি রেডিওলজি দেন, রেডিওলজির বই পড়তে হবে। আপনি যদি হেমাটোলজি দেন, হেমাটোলজির বই পড়তে হবে। আপনি যদি অ্যানেস্থেশিয়া দেন, অ্যানেস্থেশিয়া বই পড়তে হবে। সার্জারি হলে বেলি ল্যাবস পড়তে হবে। ব্যাপারটা এরকম।
তো আমরা যেই 7টা সাবজেক্টের কথা বললাম, শুধু ক্লিনিক্যাল পার্ট নিয়েও আমাদের কিন্তু ব্যাচ সেক্ষেত্রে আছে। তো এখন আমরা যদি আপনাকে একটু সহজ করি প্রিপারেশনের জায়গাটাতে, ধরে নিলাম যে মেডিসিন, পার্ট 1 মেডিসিন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী থাকে মনে হয় মেডিসিনে, এবং গত 2টা সেশনের রেজাল্ট ওভারভিউ করলে দেখা যায় পাসও করেছে মেডিসিনে বেশি। তো মেডিসিনের জন্য ডেভিডসনটাকে বাইবেল ধরা হয়, এবং সেখানে আমি যদি রেশিও করি 70% হলো আপনার ডেভিডসন বেসড, আর বাকি 30% হলো আপনার বেসিক পোর্শনটা। তাহলে আপনাকে বুঝতে হবে মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন বইটা আপনাকে পড়ে শেষ করে ফেলতে হবে। এবং আমরা যেই পার্ট 1 মেডিসিনের লং কোর্স বলেন অথবা শুধু ডেভিডসনের যে আটা আছে, সেখানে বই ধরে ধরে পিডিএফ দিয়ে আমরা দাগায় দাগায় সেই ক্লাসগুলো নিয়ে থাকি, বিভিন্ন মেকানিজমগুলো আমরা সেখানে আলোচনা করে থাকি, এবং বেসিক পোর্শন যেটা আছে সেটারও আমাদের ক্লাস আছে। তো যখন ভিডিওর পরবর্তী অংশে আমরা সাবজেক্ট ওয়াইজ কথা বলবো, সেখানে আমরা কথা বলবো যে মেডিসিনে আমাদের কতগুলো লেকচার, তারপর সার্জারিতে কতগুলো লেকচার, অ্যানেস্থেশিয়া কতগুলো লেকচার, বা গাইনি কতগুলো লেকচার, সেগুলো আলাদা করে ভাগ করে দেয়া আছে। আমরা সেটা নিয়ে পরের অংশে কথা বলব। তাহলে এইখানে যদি আমি আর একটু জেনারেল কথা বলি, মনে করেন যে মেডিসিন বাদ দিলাম, এইবার আমি সার্জারিতে যাই। সার্জারি অথবা গাইনি অথবা পেডিয়াট্রিক্স, এই জায়গাগুলো যদি একটু বলি, এইখানেই জাস্ট উল্টে যাবে। 70% চলে যাবে বেসিক পার্টটা, আর 30% চলে যাবে টেক্সট বুক বেসড। এখন কথা হলো যে বেসিক পার্ট মানে হইল যে কমপ্লিটলি বেসিক থেকে আসবে, ওইভাবে ঠিক বলা যাবে না, কিন্তু বেসিকের একটা ভালো, মনে করেন আপনার মাইক্রোবায়োলজি নিলে আপনার সেখানে শুধু মাইক্রোবায়োলজি আপনি পড়ে শেষ করে ফেললেন, আর কিছু পড়লাম না, ব্যাপারটা এরকম না। মাইক্রোবায়োলজি মনে করেন ব্যাকটেরিয়া, ভাইরাস যা আছে সেটা আপনার পড়তে হবে, পাশাপাশি একটা কোরিলেশন করতে হবে ক্লিনিক্যালের সাথে। এখন মনে করেন যে আপনার সার্জারির ক্ষেত্রে কোন অর্গানিজমগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে অ্যাবসেসের জায়গায় বা আলসারের জায়গাগুলোতে, যেসব জায়গায় আপনার সার্জিক্যাল যে ইনফেকশানগুলো হয় সেখানে যেই ব্যাকটেরিয়াগুলো প্রয়োজন, ওগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার মানে একটা কোরিলেশনের ব্যাপার আছে। গতানুগতিক বেসিক ব্যাপারটা সেরকম না, তবে হ্যাঁ, আপনাকে গতানুগতিকের বেসিকের সেই নলেজটুকু অবশ্যই লাগবে, নাহলে আপনি কোরিলেশন কীভাবে করবেন, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি। তো আমরা যারা এই ক্লাসগুলো নিয়ে থাকি তারা এই জায়গাটাতে কোরিলেশন আপনাকে করে দেওয়ার চেষ্টা করি। এবং পাশাপাশি গাইনি যদি বলি একই রকম। এখন মনে করেন যে গাইনির যে ডিজিজগুলো আছে সেটার সাথে মাইক্রোবায়োলজি অথবা প্যাথোলজির কোনটা রিলেশন করা যায়, এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, সেখানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, স্ট্রোমা, এটার সাথে প্যাথোলজিক্যাল কী সম্পর্ক আছে, তাহলে ওই জায়গার সাথে রিলেশন করে আপনাকে গাইনির বিষয়গুলো সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। এন্ডোমেট্রিওসিস কোথায় কোথায় হবে, এন্ডোমেট্রাইটিস কোথায় কোথায় হবে। তো এই জিনিসগুলো আপনি যদি শুধু প্যাথোলজি পড়েন, এটা কিন্তু একটা প্যাথোলজি, তাহলে সেইভাবে স্লট আউট করাটা কিন্তু একটু কঠিন, আপনাকে কিন্তু কোরিলেশন করে দিতে হবে। একই রকমভাবে বাকি পোর্শনগুলো সেরকম। তো এখন আমরা যদি আপনাকে এই একটা ছবি দেখাই স্ক্রিনে, সেটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা বলেছি পেপার ওয়াইজ ট্রু ফলস এমসিকিউ 25টা থাকে, এবং এসবিএ যেটা আছে সেটা 25টা নাম্বার, আপনারা সেটা জানেন, এবং কত নাম্বার পেলে চান্স পেতে হয় সেটা অলরেডি বলেছে। এইটা আপনারা জানেন না, খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। আমি বেশ কয়েকবার গ্রুপে শেয়ার করেছি, পোস্ট করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই। তাহলে এইটা আসলে কি, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি।
অবশ্যই এটা আপনারা যারা দেখেছেন পোস্ট আমি করেছি সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখানে বেশ কিছু সাবজেক্টের নাম লেখা আছে। তো শুরুতে যদি আমি দেখি FCPS পার্ট 1 মেডিসিন, অর্থাৎ পার্ট 1 মেডিসিন যদি আপনি দিতে যান, যে প্রশ্নটা হবে এই সাবজেক্টগুলোতে FCPS পার্ট 1 পরীক্ষা দিতে গেলে সেম কোশ্চেন, তার মানে এটাতে যে প্রশ্ন এটাতেও একই ধরনের প্রশ্ন। এখন অনেকেই চিন্তা করেন আপনি হয়তো গ্যাস্ট্রোতে পার্ট 1 করবেন, নিউরোলজিতে পার্ট 1 করবেন, তো আপনার জন্য পার্ট 1 পাস করার পরের যে রাস্তাটা আছে সেটা যদি অপেক্ষাকৃত একটু সহজ করতে চাই, তাহলে আমি শুধু পার্ট 1 মেডিসিন দিয়ে চাইলে আমি ওই জায়গায় ট্রান্সফার হইতে পারবো। কখন? 2 বছর পর মিড টার্ম দেওয়ার পরে। পার্ট 1-এর কোর্স কারিকুলামটা একটু আগের তুলনায় ডিফারেন্ট হয়েছে, সেটা আমরা বলবো, আমরা যখন ক্লাসে ধীরে ধীরে ক্লাস নিতে যাবো তখন বলবো, অসুবিধা নেই। তো আপনি যখন পার্ট 1 মেডিসিনে পরীক্ষা দিবেন, আপনি পাশ করার পরে 2 বছর পড়াশোনা ট্রেনিং যা করে 2 বছর পর একটা মিড টার্ম পরীক্ষা হবে। সেই মিড টার্ম পাশ করার পরে আপনি এইখানে যে সাবজেক্টগুলো আছে সে জায়গায় আপনি ট্রান্সফার হতে পারেন, কনভার্ট করতে পারেন। আপনি নিউরোলজি পড়বেন, নিউরোলজিতে চলে গেলেন। আপনি এখানে মনে করেন এন্ডোক্রাইন পড়বেন, এন্ডোক্রাইনে চলে গেলেন। আপনি কার্ডিওলজি পড়বেন, কার্ডিওলজিতে চলে গেলেন। একই রকমভাবে সার্জারি 2 বছর পরে আপনি এই সাবজেক্টগুলোতে যেতে পারবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, পেডিয়াট্রিক্স, গাইনি আছে, ডেন্টাল সার্জারি, ওকে ফাইন, কিন্তু নিচের দিকে যে সাবজেক্টগুলো আছে এখানে যখন আমরা পরীক্ষা দিতে যাই, স্পেসিফিক ওই সাবজেক্টের পড়াশোনা কিন্তু আপনাকে করতে হবে। যেমন মনে করেন অ্যানেস্থেশিয়া বা অপথলমোলজি। অ্যানেস্থেশিয়া যদি ধরি তাহলে অ্যানেস্থেশিয়ার বইগুলো পড়তে হবে, অপথলমোলজি যদি ধরি অপথলমোলজির বইগুলো পড়তে হবে। কিসের জন্য? ওই ক্লিনিক্যাল পার্টের জন্য। এখন ডার্মাটোলজি, রেডিওথেরাপি, রেডিওলজি, ইমেজিং, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিলেবাস আছে প্রতিটার জন্য। তো সেখানে আপনি মনে করেন যেটা হলো রেডিওলজি বা অ্যানেস্থেশিয়া, সাইকিয়াট্রি যেমন আলাদা যেই ওদের বই আছে সেগুলো আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এছাড়াও সিলেবাসে আপনি দেখবেন সেখানে একটা বেসিক পোর্শনের কথাবার্তা লেখা আছে, তাহলে সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, আমরা এবার যাব যে আপনার আসলে পড়াশোনাটা কিভাবে করা উচিত। পড়াশোনার ক্ষেত্রে যদি আমি বলি যে যেহেতু দুইভাবে প্রশ্ন আসে, একটা হলো MCQ, একটা হলো SB, আপনাকে কিন্তু দুই জায়গাতে এক্সপার্ট হইতে হবে, দুই জায়গাতে। SB এর পোর্শনটা ধীরে ধীরে এখন কিন্তু 25-এ চলে আসছে। আগে একবার বলেছি, আমাদের যেই লং কোর্স যেটা আছে সেখানে MCQ, SB দুটোই আমরা একইভাবে কভার করার চেষ্টা করি। তবে এটা তো আসলে পড়ার বা প্রিপারেশনের শেষ বলে কিছু নেই, কারণ আপনাকে চিন্তা করতে হবে আপনি 5 বছরের একটা MBBS কমপ্লিট করছেন, তারপরে আমরা একটা আপনাকে অ্যাভারেজ প্রায় 30টা ক্লাস এবং প্রায় 45 এক্সামের মাধ্যমে আপনাকে একটা পার্ট 1-এর জন্য প্রিপেয়ার করছি। তো সেইখানে আপনার নলেজকে সমৃদ্ধ করার জন্য, আপনি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আমরা যেভাবে লেকচারগুলো সাজিয়েছি সেটা আপনাকে কোপ আপ করার জন্য আপনাকে টেবিলে বসতে হবে। এখন মনে করেন যে পার্ট 1-এর SB এর যে পোর্শনটা আছে সেটা কিন্তু ভুল হইলেই কিন্তু একদম শেষ, ঠিক আছে? ভুল হলে মোটামুটি একদম 2 নাম্বার চলে যাচ্ছে। সিঙ্গেল বেসড এখানে আপনাকে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফুল কোর্সের পাশাপাশি আরও এমফাসিস দেওয়ার জন্য SB এর জন্য আলাদা একটা প্রোগ্রাম খুলেছি, আরও আপনি যাতে আরও বেশি কোর্সে সলভ করতে পারেন, আরও বেশি জায়গাটাতে আরও বেশি ভালো জানতে পারেন। তাহলে যেটা হয়, এবং সেটা আমরা একদম নামমাত্র মূল্যে একটা রেজিস্ট্রেশন ফি ধরি যারা রানিং স্টুডেন্ট থাকেন তাদের জন্য, যাতে এটা তাদের জন্য বার্ডেন না হয়, ঠিক আছে? আর যারা শুধুমাত্র SB এর জন্য অ্যাডমিশন নেন তাদের জন্য আলাদা একটা ফি থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা আমাদের রানিং স্টুডেন্ট আছেন, যেই সাবজেক্টগুলোতে আছেন, তা আপনারা SB এর জন্য জায়গাটাতে অ্যাডমিশন নিয়ে ফেলবেন। সেখানে আমরা অ্যারাউন্ড 15টা ক্লাস, পাশাপাশি কোশ্চেন সলভ, এই জায়গাগুলো আমরা করে থাকি, যেটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল একটা নলেজ গ্যাদারিংয়ে সহযোগিতা করবে।
তো আমরা আপনাকে প্রতিটা সপ্তাহে, যেহেতু সময় থাকে কম, ইউজুয়ালি দেখা যায় যে আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়গুলোতে আমরা ব্যাচগুলো ওপেন করি। তো দেখা যায় যে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস বা 3টা করে ক্লাস সেখানে থাকে। তো এই জায়গাটাতে ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে রেগুলার একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে। ঢাকায় এবং ঢাকার বাইরে যারা আছেন, অনেকেই ইন্টার্নের পরে এই পাওয়ার ওয়ান পরীক্ষাটা দেওয়ার জন্য বেশ কমফোর্ট ফিল করেন, কারণ আপনাকে ওয়েট করতে হচ্ছে না। এবং পাশাপাশি যারা ডিপ্লোমাতে চান্স পেয়েছেন তারাও এর পরবর্তী টার্গেট থাকে যে পাওয়ার ওয়ান পরীক্ষাটা। তো সর্বোপরি আমরা আপনাদেরকে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবো। যে সাবজেক্টগুলোর আমি নাম বলেছি টোটাল 7টা, এবং আমাদের পরবর্তীতে প্ল্যান আছে রেডিওলজি, অপথ্যালমোলজি, এই জায়গাগুলোতে পাওয়ার ওয়ানের জন্য আপনাদের একটা ভালো গাইডেন্স যাতে দিতে পারি। তো প্রতিটা জায়গায় আমরা যেভাবে ক্লাসগুলো ভাগ করেছি সেটা তো আমি ডিফারেন্টভাবে আলাদা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কথা বলবো। তারপরে আপনাকে যদি আমি একটা ওভারভিউ ধারণা দিই, সেটা হলো যে অন অ্যাভারেজ আমাদের ক্লাস অ্যারাউন্ড 30টা ক্লাস। ডার্মাটোলজির ক্ষেত্রে একটু কম, 22টার মতো ক্লাস। তো সেইখানে আমরা প্রতিটা ক্লাস প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অ্যারাউন্ড থাকে, এবং সেই ক্লাসের পরে একটা পরীক্ষা হয়, ক্লাস টেস্ট যেটা আমরা বলি। সেই ক্লাস টেস্ট পরীক্ষার পরে, এবং সেই ক্লাস টেস্টের কিন্তু আবার সলভ ক্লাস আছে, যেটা আপনি আপনার অলরেডি অ্যাকাউন্ট, আপনি রেজিস্ট্রেশন করলে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সেই অ্যাকাউন্টে অলরেডি পরীক্ষা দেওয়া মাত্রই সেটা ওপেন হয়ে যাবে। আপনি এরপরে দেখতে পারবেন যে আসলে আপনার ভুল কোথায় কোথায় হইল, কেন হইল, এবং সেটা ব্যাখ্যাও আছে। আচ্ছা, এরপরে আমরা পেপার ওয়াইজ আমরা পরীক্ষা নিয়ে থাকি। সেখানে পেপার 1, পেপার 2, পেপার 3 করে অনেকগুলো পরীক্ষা থাকে, এবং সবশেষে আমরা মক টেস্ট নিয়ে থাকি। তো এই যে এতগুলো ধাপ আমরা সময় পাই 3 থেকে 4 মাস থেকে 5 মাস এরকম একটা সময়। এর মধ্যে আপনাকে একটা হার্ডওয়ার্কিং করতে হবে, এবং অনেকেই চিন্তা করেন যে আপনি হয়তো অনেক সময় পার হয়ে গেছে, আপনি পারবেন কি না। আসলে আপনাকে পড়তে তো বসতে হবে, তারপরে আপনার প্রিপারেশনটা একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবে। তো দেরি না করে শুরু করে দেন ইনশাল্লাহ। এবং পাশাপাশি যেটা বলবো যে রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা বা এমপিএইচ আপনার কলিগ বা যারা আছেন, আমরা এই কোর্সগুলো পরিচালনা করি এবং খুব সাফল্যের সহিত এগুলাতে রেজাল্ট খুবই ভালো। আপনারা গ্রুপগুলোতে দেখলেই বুঝতে পারবেন লাস্ট যে ডিপ্লোমাতে হিউজ একটা সাফল্য আসছে। আর আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হলো এমসিপিএস ডার্মাটোলজি, এবং পাশাপাশি সার্জারিটা আমরা ওপেন করছি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানালাম। তো যাই হোক, তাহলে ভিডিওর এই প্রথম অংশটা আমার শেষ হলো। দ্বিতীয় অংশে আমি সাবজেক্ট ওয়াইজ কয়টা লেকচার আছে সেগুলো কিছু কথা বলবো। এখান থেকেও কিছু কথা সেখানে যাবে আপনাদের বোঝার পরিপ্রেক্ষিতে। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, এবং আপনারা কিভাবে অনলাইনে পরীক্ষা দিবেন সেটার একটা ভিডিও টিউটোরিয়াল ক্লোজ গ্রুপ, মানে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি যে গ্রুপে থাকবেন সেখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া যে শিডিউল আমাদের করা হয় সেটাও আমরা ক্লোজ গ্রুপ অথবা এক্সাম শিডিউলের একটা গ্রুপ আছে, সেখানেও আমরা দিয়ে থাকি। এবং পাশাপাশি যে ওরিয়েন্টেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা ক্লোজ গ্রুপে শেয়ার করে থাকি। তো এছাড়াও আমি বলবো, আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভেতরে আছেন, আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন, এবং ঢাকায় যদি একবার আসেন কোনো কাজে, অবশ্যই আমার সাথে একবার দেখা করে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনার জীবন চলার জন্য পথে এই কঙ্কটময় একটা জীবনে সংসার, তারপরে আপনার জব, ফ্যামিলি ক্রাইসিস সব কিছু সামলে আপনার জন্য আসলে কোন কোর্সটা প্রয়োজনীয় এবং কোনটাতে মনে হয় আপনার জন্য একটু বেটার হবে, এবং কোন সাবজেক্টগুলো আপনার জন্য একটু বেটার হবে, বা কিভাবে আপনি পড়াশোনাটা আরেকটু ভালো করতে পারেন, এই সব কিছু নিয়ে আমি সময় দেই, এবং আপনারা চেষ্টা করবেন একবার হলো আমার সাথে কথা বলে যেতে। তো আজকে প্রথম অংশটা আমি শেষ করছি, সেকেন্ড অংশে আমি সাবজেক্ট ওয়াইজে চলে যাব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।